সেপ্টেম্বর 22, 2021, মার্কাজা স্টেডিয়াম, উজবেকিস্তান। কিছু মনে পড়ছে? মোহনবাগান ভার্সেস নাসাফ এফসির কথা বলছো? একদম ঠিক ধরেছিস। আমি সেটাই বলতে চাইছি। ওই ম্যাচে মোহনবাগান অ্যাকচুয়ালি 6-0 গোলে হেরে যায়। তবে ওই ম্যাচে মোহনবাগানের কোচের হট সিটে কে ছিল মনে আছে? আন্তোনিও লোপেস হাবাস। একদম। তো অ্যান্তোনিও লোপেজ হাবাস সেই ওই 2021 থেকে 2026 পর্যন্ত ওয়েট করতে হলো। এর মাঝখানে মোহনবাগান বহুবার এএফসিতে খেলেছে, কিন্তু হাবাস কিন্তু আর সুযোগ পাননি যে এএফসিতে নিজেকে প্রমাণ করে। সেইটা কিন্তু পেয়ে গেলেন ইস্ট বেঙ্গলের হাত ধরে। তো একটা কি বলবো, পোয়েটিক জাস্টিস টাইপের ব্যাপার। ইস্ট শুধু বেঙ্গল পেলেন তাই না, নিজেকে রিডিমও করলেন। একদম একদম মানে একটা ভালো টিম, কুয়েতের একটা টিম আল আরাবির অ্যাগেনস্টে একটা দুর্দান্ত লড়াই করে কামব্যাক করে, যেখানে 1-0 থেকে 4-1 কামব্যাক করে ইস্ট বেঙ্গল ম্যাচটা জিতে, কিন্তু অসাধারণ। তো আজকে এইসব নিয়ে কথা বলছি কারণ ইস্ট বেঙ্গলের এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর ড্র কিছুক্ষণ আগে হয়ে গেছে এবং গ্রুপ ডি তে ইস্ট বেঙ্গল আছে। তো গ্রুপ ডি তে বাদ বাকি টিমগুলো হলো জর্ডানের টিম আছে একটা, জর্ডানের আল হোসেন, আহ, আল সরটা মোস্ট প্রবাবলি ইরাকের টিম, ইরাকের টিম, আর আল আল সিপ সিব আছে, ওমানের। আল সিব ওমানিয়ান টিম, এবং আল সিবের সঙ্গে লাস্ট ইয়ার বোধ হয় এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 যে কোয়ালিফায়ার ছিল সেখানে গোয়ারও পড়েছিল, গোয়া ওদেরকে হারিয়ে জিতে যায়, গ্রুপ স্টেজে এগিয়ে যায়। ওরাও আছে, তারপর ইস্ট বেঙ্গল আছে, পট ফোরে ইস্ট বেঙ্গল ছিল। তো আমার বলবো যে বেশ ভালো পটে, বেশ ভালো গ্রুপে ইস্ট বেঙ্গল পড়েছে, কারণ টিমগুলো অবশ্যই এশিয়ার মানে কম্পিট করা ইজ নট ইজি ফর ইন্ডিয়ান টিম, বাট দ্য থিং ইজ গ্রুপটা রিলেটিভলি ইজি গ্রুপ। যদি ইস্ট বেঙ্গল ঠিকঠাক ভাবে খেলে, ইস্ট বেঙ্গল কিন্তু চান্স আছে যে গ্রুপ স্টেজ থেকে পার করে উপরে যাওয়ার। তোর কি মনে হয়, মানে এই একদম, গ্রুপটা থেকে কি মনে হয়? একদমই। গ্রুপটা প্রচণ্ড, এএফসি এসিএল টু এর গ্রুপ কোনোদিনই সোজা হবে না, বিশেষ করে আমাদের ইন্ডিয়ান টিমগুলোর ক্ষেত্রে। বাট গ্রুপটা কম্পিটিটিভ গ্রুপ পড়েছে, এমন গ্রুপ পড়েছে যদি নিজেদের শেপ বজায় রেখে, ফুটবল ডিসিপ্লিন বজায় রেখে খেলে, তাহলে কিন্তু ইস্ট বেঙ্গল ভারতবর্ষ থেকে ফার্স্ট টিম হিসেবেই এসিএল টু এর সেকেন্ড রাউন্ডে যাওয়ার একটা খুব বড় সুযোগ ওদের সামনে আছে। একদম। আমি মনে হয় ইস্ট বেঙ্গল অলওয়েজ, দেখা গেছে যে এএফসি মঞ্চে ইস্ট বেঙ্গল ভালো করে, ইন্ডিয়ান যে কটা টিম বাদ বাকি টিমগুলো থাকে তার মধ্যে ইস্ট বেঙ্গল একটু দাগ কাটে এএফসির মঞ্চে। সেই দিক থেকে দেখতে গেলে ইস্ট বেঙ্গল একটা ভালো গ্রুপে পড়েছে। দেখা যাক ইস্ট বেঙ্গল কি করে। আমরা তো 6 ইন্ডিয়ান হিসেবে চাইবো ইস্ট বেঙ্গল ভালো করে। যাই হোক, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ ময়দান ব্যান্টার্স। আমি সৌমিক, আমার সাথে আছে। আমি আদিত্য। তো সকলকে স্বাগত আমাদের নতুন একটা ভিডিওতে। তাহলে ভিডিওটা শুরু করা যাক। শুরু করা যাক। তাহলে শ্রমিক দা, ডুরান্ড কাপের সেমিফাইনালের দামামা বেজে গেল। সেই দুটো একদম সেমিফাইনাল হবে, দুটো, একটাতে এসসি দিল্লি ভার্সেস ইস্ট বেঙ্গল, আর একটাতে নর্থ ইস্ট ইউনাইটেড ভার্সেস মোহনবাগান। তাহলে প্রথমে যদি আমরা এসসি দিল্লি ভার্সেস ইস্ট বেঙ্গলের খেলার কথায় আসি, কালকের ম্যাচ থেকে তোমার কি এক্সপেকটেশন, কি হবে বলে তোমার মনে হয়? মানে প্রথমে আসি, প্রথম কথা বলি যে মোহনবাগান ইস্ট বেঙ্গল দুজনের কথাই বলি। হুম। জুন যেভাবে গ্রুপ স্টেজে এগোচ্ছিল মনে হচ্ছিল সেই ফারারির মতো। হুম। হ্যাঁ, কিন্তু হুট করে একটা মানে ব্রেক হয়ে গেছে কোয়ার্টার ফাইনাল, কারণ দুটো টিমই জিতেছে, কিন্তু জেতাটা কিন্তু খুব একটা ইজি ছিল না। কষ্টার্জিত জয় বলা যায়, কারণ ইস্ট বেঙ্গল ইন্ডিয়ান আর্মির অ্যাগেনস্টে খেলছিল এবং ইন্ডিয়ান আর্মিকে সবাই ভেবেছিল যে একটা সহজ প্রতিপক্ষ, খুব ইজিলি টপকে যাবে, বাট সেটা কিন্তু হয়নি। ইস্ট বেঙ্গল মাত্র 1-0 গোলে, যদিও অনেক চেঞ্জেস করেছিল হাবাস, বাট সেই রকম এক্সপেকটেশন অনুযায়ী রেজাল্টটা কিন্তু আসেনি। আর শেষ মুহূর্তে ইস্ট বেঙ্গল কিন্তু বেঁচে গেছে। একটা কন্ট্রোভার্সিয়াল পেনাল্টি নিয়ে এখন সবাই কথা বলছে। তো পেনাল্টিটাও ইস্ট বেঙ্গল ওটা মানে কনসিড করতে পারতো, বাট রেফারি দেননি। তো সেই একটা ব্যাপার আছে। তো সেই দিক থেকে বলবো, আর মানে মোহনবাগানের কথায়, আর মোহনবাগান যদি আসি কথায়, তো মোহনবাগান জামশেদপুরের অ্যাগেন্স্টে সেটাও কিন্তু কেক অফ হয়নি, যথেষ্ট কষ্টার্জিত জয়। মোহনবাগান শুরুটা ভালো করলেও পরে মানে ম্যাচ থেকে আস্তে আস্তে হারিয়ে যায় এবং শেষে গিয়ে টাই ব্রেকারে, রুদ্ধশ্বাস টাই ব্রেকার, এই রুদ্ধশ্বাস টাই ব্রেকারে শেষ গিয়ে হওয়ার নামই একদম নিচ্ছিল না। মানে হ্যাঁ, শেষ হওয়ার নামই নিচ্ছিল না, এবং মানে অনেক কষ্টার্জিত। অবশ্যই আবারও সেই বিশাল কেতের কাঁধে ভর করে মোহনবাগান ডুরান্ড কাপের আরো একটা সেমিফাইনাল। তো যাই হোক, ইস্ট বেঙ্গল আর সাউদি এসি দিল্লির নিয়ে কথায় আসি যদি, তো প্রথমেই বলে নিই এসি দিল্লির নিয়ে কথা বলা যায় নাকি? একদমই, প্রথমে এসসি দিল্লিকে নিয়ে কথা বলা যাক। হ্যাঁ, কারণ ইস্ট বেঙ্গলকে আমরা মোটামুটি বেশ কিছু ম্যাচে দেখে নিয়েছি, আমরা ফলো করছি। একদমই। এসি দিল্লি নতুন একটা টিম করছে, অনেক নতুন প্লেয়ার। তো এসি দিল্লি বেশ এক্সাইটিং ফুটবল খেলছে। টমাস টর্চ আমরা সবাই জানি, মানে মোহনবাগানে অ্যাসিস্ট্যান্ট কোচ ছিল কিবু বুকিনার আন্ডারে। তো সে কিন্তু এখন ধীরে ধীরে
কেরালা থেকে, কেরালা ইউথ টিম থেকে এখন এসি দিল্লির কোচ, তো বেশ ভালো কাজ করছে। এসি দিল্লির অলরেডি একটা ভালো ইন্ডিয়ান কোর ছিল, ওদের ডিফেন্সে মনোজ মোহাম্মদ, আশুতোষ মেহতা ইত্যাদি প্লেয়ার তো ছিলই। গগৌ বলে যে প্লেয়ারটা, গগৌ হান, যেটা মানে মোহনবাগানেরও শুনেছি নজর আছে ওর উপরে, সে রাইট ব্যাক এবং বেশ বেশ ভালো ট্যালেন্ট রয়েছে, অ্যাটাকিংও বেশ ভালো। আজার আইমেনকে লাস্ট ইয়ার ওরা নিয়ে এসেছে কেরালা থেকে, হাম আমতে থেকে আছে। এবছর সাইন করিয়েছে। হামতে খুব ভালো খেলছে, ইভেন জামশেদপুরের এগেনস্ট হামতে একটা ব্রেস করেছে, কারণ জামশেদপুর এগিয়ে গিয়েছিল মোহাম্মদ সানানের গোলে, তারপরে হামতে একটা ব্রেস করে করে কামব্যাক করে। ব্রেস কোর্স করে এবং একদম একদম ব্রেস করেছে এবং কামব্যাক করে ম্যাচটা জিতে নেয়। তো এসি দিল্লি কিন্তু বেশ ভালো জায়গায় আছে। এবং যদি বিদেশিদের কথায় আসি, এসি দিল্লি বেশ কিছু ভালো ভালো বিদেশি সাইন করিয়েছে, আপাতত দেখা লাগছে। পরবর্তীকালে আইএসএল শুরু হলে তখন তাদের অ্যাকচুয়াল স্ট্যান্ডার্ডটা বোঝা যাবে, আর আপাতত আমাদের বেশ ভালো লেগেছে। হুম। আমি কয়টা বিদেশি, দুটো মনে হয় মোস্ট প্রবাবলি কলম্বিয়ান, একজন আফ্রিকান ফুটবলার আছে এবং একটা ব্রাজিলিয়ান স্ট্রাইকারও সাইন করেছে, রড্রিক গুইনো বলে। রড্রিক গুইনো কিন্তু এই মুহূর্তে ডুরান্ড কাপের সেকেন্ড হাইয়েস্ট স্কোরার। হ্যাঁ, আর ফার্স্ট কালকের পর স্কোরার ছিল, আর কালকে আলাদিন আজারে আলাদিন হ্যাট্রিক আজের পরে করার পরে সেকেন্ডে সেকেন্ড চলে পজিশনে এসেছে। চলে গেছে। হুম। একদম একদম। এবং ওদের একটা কলম্বিয়ান নাম্বার 10 দেখলাম, পিনা বলে। তো পিনাকে কিন্তু আগের ম্যাচে, আমি সত্যি বলতে গেলে সব ম্যাচ আমি দেখার সুযোগ পাইনি, ডুরান্ড কাপকে সেইভাবে ফলো করা হয়নি ইস্ট বেঙ্গল মোহনবাগান ছাড়া। হুম। তো পিনাকে আমি আগের ম্যাচে দেখলাম, কোয়ার্টার ফাইনালের ম্যাচে দেখলাম, এবং পিনা কিন্তু বেস্ট ইমপ্রেসিভ। কোয়ার্টার ফাইনালে অন্তত দুটো অ্যাসিস্ট দিয়েছে এবং একটা নিজে স্কোর করেছে। তো পিনাকে কিন্তু একটা সিল্কি একটা মুভ ওর মধ্যে আছে, আমি যেটা দেখলাম খুব মানে বেশ ভালো লেগেছে। এবং আরেকটা যেটা ব্যাপার, যেটা মাথায় রাখতে হবে, যে ওদের কিন্তু 4 জন বিদেশি ফিটনেসের জায়গায় আছে, মানে 4 জন বিদেশি 90 মিনিটস খেলতে পারবে সেই রকম জায়গায় আছে। কারণ রাঁচিতে মানে বিকেল বেলা ম্যাচটা ছিল, 90 মিনিট কিন্তু তোদের যে বিদেশি গুলো আছে তারা কিন্তু খেলেছে, যথেষ্ট ভালোভাবে ম্যাচটাকে উতরে দিয়েছে। তো সেই দিক থেকে দেখতে গেলে ইস্ট বেঙ্গল কথা যদি আমি আসি, ইস্ট বেঙ্গলের বিদেশিরা কিন্তু সেই রকম ফিটনেসের জায়গায় নেই, একমাত্র ড্যানি রেমিরেজ এবং রাশিদ ছাড়া। তো সেই দিক থেকে একটা বড় চ্যালেঞ্জ হতে চলেছে ইস্ট বেঙ্গলের জন্য, বিকজ এদের 4টি বিদেশি এবং এছাড়া ইন্ডিয়ান কোর এত ভালো। রড্রিগুলো ভালো ভালো ফর্মে, পিনা বলে প্লেয়ারটাও বেশ ভালো খেলছে, এবং অন্যান্য প্লেয়ার বিদেশি গুলো বেশ ভালো ফিটনেস জায়গায় রয়েছে। তো একটা খুব একটা কঠিন চ্যালেঞ্জ কিন্তু ইস্ট বেঙ্গলের জন্য হবে। তো ম্যাচটা এরকম বলা যাবে না যে ইস্ট বেঙ্গল একেবারেই হেলায় হারিয়ে যাবে বা হচ্ছে ইস্ট বেঙ্গল এগিয়ে পিছিয়ে, এরকম বলার জায়গাতেও নেই, কারণ দুটো টিমই আমি বলবো হাড্ডাহাড্ডি লড়াই মানে দেবে, ম্যাচটা খুব এন্টারটেনিং। তো ইস্ট বেঙ্গলে যদি এবার আসা যায়, ইস্ট বেঙ্গলের মোটামুটি সেটেল টিম। আগের ম্যাচে হাওয়াজ যেটা ভালো কাজ করেছেন, যে হাওয়াজ কিন্তু তার মোটামুটি যে ফার্স্ট প্লেইং ইলেভেনটা আছে তাদেরকে কিন্তু মোটামুটি রেস্ট দিয়ে দিয়েছেন। 8 জন নতুন প্লেয়ারকে নিয়ে আগের ম্যাচে ইস্ট বেঙ্গল স্টার্ট করেছিল, সেক্ষেত্রে তাদের ফার্স্ট ইলেভেনে অনেক অনেক, যেমন আর্নোয়ার হোক, অঙ্কিত আমাদের সন্দীপ মান্ডি হোক, সন্দীপ মান্ডি, এছাড়া একদম একদম আনোয়ার আলীকেও সন্দীপ রেস্ট মান্ডি দেওয়া হোক, হয়েছিল। তারপরে আনোয়ার হোক, হুম, মিডফিল্ডে জিকসন রেস্ট পেয়েছে, বিপিন সিং রেস্ট উপরে পেয়েছিল। বিপিন সিং রেস্ট পেয়েছে, এডভান্সকেও রেস্ট দেওয়া হয়েছিল। তো মোটামুটি প্লেয়াররা, হ্যাঁ, রাশিদ এবং ড্যানি রেমিরেজ সেই অর্থে রেস্ট পায়নি, বাট মোটামুটি ইন্ডিয়ান কোর কিন্তু ওদের রেস্ট পেয়েছে, যেটা খুব দরকার ছিল। আর ওরা কিন্তু ফ্রেশ নামবে। একদম। সেই এই জায়গায় কিন্তু মোহনবাগানের একটু অসুবিধা হবে, আমি মোহনবাগান যখন আমরা আলোচনা করবো সেই কথায় আসবো। হুম। কিন্তু মোটামুটি যদি দেখা যায় যে ভালো রেস্ট নিয়ে ইস্ট বেঙ্গল আসছে, ইস্ট বেঙ্গল ফ্রেশ হয়ে নামছে। আর আমি যেটা প্লেইং ইলেভেন যদি বলা হয়, যে প্লেইং ইলেভেন আমি যেটা মনে করি, যেটা আল আরবির অ্যাগেন্সে যে প্লেইং ইলেভেনটা খেলেছিল, আমি সেরকম প্লেইং ইলেভেনই মানে ভাবছি, হয়তো ওরকমই হবে। বরিস যদিও আগের ম্যাচে স্টার্ট করেছিল, বাট আমার মনে হয় না বরিস, যেহেতু বরিস ফুল ফিটনেসে হয়তো এখন আসেনি, বরিস সবে চোট থেকে ফিরছে। বরিসকে আমি নেক্সট ম্যাচে অন্তত স্টার্ট থেকে দেখছি না, বরিস হয়তো মানে চেঞ্জে আসবে। তো শুরুতে আমি যেটা বলছি, প্লেইং ইলেভেন বলি, আনোয়ার এবং সন্দীপ মান্ডি স্টার্ট করবে সেন্টার ব্যাকে, লেফট ব্যাক জয় গুপ্তা, এবং রাইট ব্যাক অবশ্যই হার্দিক ভাট স্টার্ট করবে। মিডফিল্ডে অবশ্যই জিকসন সিং, রাশিদ এবং ড্যানি রেমিরেজ, অবশ্যই এখানে কোনো মানে এখানে তো চেঞ্জের কোনো ব্যাপার নেই এবং সন্দেহের কোনো জায়গা নেই। আর আপ ফ্রন্টে আমার মনে হয় এখানে নেক্সট ম্যাচে জিসিন টিকেকেই স্টার্ট করাবেন, ডেভিড হয়তো বেঞ্চ থেকে আসবে। আর লেফট উইংয়ে অবশ্যই তোর হেডবার্ন এবং রাইট উইং এ বিপিন সিং। এটাই টিম থাকবে। এটা এর থেকে মানে এর থেকে ভাবা অন্য কিছু ভাববেন বলে মনে হয় না। এবং এরা মোটামুটি এও পেয়ে গেছে, রেস্টও পেয়ে গেছে। তবে হ্যাঁ, এটা মনে রাখতে হবে যে আর আরবির অ্যাগেনস্টে হয়তো ইস্ট বেঙ্গল খুব দাপটের সাথে জিতেছে, কিন্তু এসি দিল্লির অ্যাগেনস্টে
ম্যাচটা কিন্তু ইজি হবে না। আমি যেটাই বললাম, এসি দিল্লি যথেষ্ট ফিট টিম, কোচও ভালো, বেশ ভালো ভালো ট্যালেন্টেড প্লেয়ার্সও রয়েছে। তো ইস্ট বেঙ্গল কোনোভাবেই লাইটলি নিতে পারবে না। মানে যদিও হাওয়াস কোচ, হাওয়াস কোনো টিমকেই লাইটলি নেয়নি। তো সেদিক থেকে ম্যাচটা কিন্তু যারা নিউট্রাল দর্শক তাদের জন্য খুব মানে উপভোগ্য ম্যাচ হবে, হাড্ডাহাড্ডি একটা লড়াই। একদমই তোর কি টেক এগুলো? একদমই তাই। এসি দিল্লি সহজ ম্যাচ হতে চলেছে, সহজ ম্যাচ হবে না ইস্ট বেঙ্গলের জন্য। কিন্তু ইস্ট বেঙ্গলের যে দুজন বিদেশি, আমি দুজনের কথাই বলবো, সেটা হচ্ছে ড্যানি রামিরেস আর রাশিদ। এই দুজন যদি ক্লিক করে যায় তাহলে ইস্ট বেঙ্গলকে আটকাতে পারবে বলে আমার মনে হয় না এসি দিল্লি। এটা আমরা একদমই তাহলে ফাইনালে আমরা ইস্ট বেঙ্গলকে দেখতে পারি, যেটা আমার পার্সোনালি আমার যেটা ধারণা, যে আমি ফাইনালি ইস্ট বেঙ্গলকে আমি দেখবো। আর ফাইনালে দেখো, আমরা বাঙালি হিসেবে আমরা চাইবো যে ফাইনালটা ডার্বি হোক, কারণ একদমই উপভোগ্য হবে। একদমই কিন্তু একদমই দেখা যাক, মানে এখন একদমই কারণ সেটা কোনো ইউ মানে কান্ট ইয়ে হোক, প্রেডিক্ট। নর্থ ইউ ইস্ট হোক কান্ট। বা এসি দিল্লি হোক, হুম। দুটোই কিন্তু আমার মনে হয় প্রিপারেশন ভালো নিয়েছে। হ্যাঁ। এবং আমার মনে হয় কোথাও গিয়ে ইস্ট বেঙ্গল হয়তো প্রিপারেশন একটু বেটার করেছে, বিকজ ওদের একটা কন্টিনেন্টাল ম্যাচ ছিল, ইস্ট বেঙ্গল একটু বেটার প্রিপেয়ার। বাট যদি মোহনবাগান যদি তুলনা করা, আমি বলবো যে বাকি যে তিনটে টিম সেমিফাইনালে আছে, মোহনবাগান সবচেয়ে আন্ডার প্রিপেয়ার সব আমার থেকে মনে আন্ডার প্রিপেয়ার আর সব থেকে বাজে শিডিউলের হয়। মধ্যে দিয়ে যাচ্ছে। আর হচ্ছে ফিটনেসেও কিন্তু একদম অন্য ঠিক। টিমের থেকে অনেকটা পিছিয়ে কিন্তু মোহনবাগান। হ্যাঁ, কারণ বিদেশিদের দেরি করা আছে, সেটা নিয়ে আমরা আসছি। হুম। তো মোটামুটি এই হলো এসি দিল্লি বনাম আহ, ইস্ট বেঙ্গল ইস্ট বেঙ্গল এফসির ম্যাচের প্রিভিউ। ম্যাচের প্রিভিউ। তো এবারে নেক্সট ম্যাচে যাওয়া যাক। একদমই। এরপরে আমাদের যে সেকেন্ড সেমিফাইনাল, যেটা 20 তারিখ হবে, মোহনবাগান ভার্সেস নর্থ ইস্ট, যেটা শিলংয়ে হতে চলেছে। যদি আমরা প্রথমে তাহলে একদম শ্রমিকদা প্রথমে নর্থ ইস্টকে নিয়ে আলোচনা করা যাক। একদম একদম। নর্থ ইস্টে যদি আমি দেখি, নর্থ ইস্টের সেদিন সব থেকে অ্যাডভান্টেজে নামছে। প্রথম কথা, নর্থ ইস্ট ওই শিলংয়ে অ্যাক্লেমেটাইজড, অলরেডি অ্যাক্লেমেটাইজড। ওখান থেকে ওদেরকে কোনো রকম ট্রাভেল করতে হচ্ছে না। ওরা শিলংয়ে অ্যাকচুয়ালি ওরা গ্রুপ স্টেজে সবকটা ম্যাচ শিলংয়ে সবকটা খেলেছে ম্যাচই মোস্ট প্রবাবলি। সবকটা ম্যাচই ওরা ওখানে খেলেছে। ফিট টিমটা শেপে আছে। আর বড় কথা, আলাদিন হাজারায় যেখান থেকে যেই ফর্মটা রেখে ভারতবর্ষ থেকে গেছিল, সেই ফর্মেই আবার ফিরে এসেছে। তো এই সব কিছু নিয়ে তোমার কি টেক অ্যাওয়েস এই ম্যাচটা থেকে, মানে তোমার কি এক্সপেকটেশন এই ম্যাচটা থেকে? ব্যাপারটা হচ্ছে টিমটা পেদ্রো বেনালি হাতের তালুগুলো চেনে, মানে নিজের হাতে টিমে তৈরি করছে। কিছু কিছু খুব ভালো ইনক্লুশনস এবছর ওরা করেছে। প্রথমত ইন্ডিয়ান ইনক্লুশনের মধ্যে আছে, তো ওরা কিন্তু পরমবীরকে সাইন করিয়েছে, ওরা আব্দুল রবিকে সাইন করেছে, এবং দুজনেই মোটামুটি গ্রুপ স্টেজে এবং কোয়ার্টার ফাইনালে সাইন করেছে, অল্প গেম টাইমে পেয়েছে। আব্দুল রবি একটু বেশি গেম টাইম পেয়েছে। তো দুজনই কিন্তু বেশ ভালো শেপে রয়েছে। এবারে ওদের যদি বিদেশিদের কথায় আসা যায়, বিদেশি কিন্তু বেশ ইন্টারেস্টিং কিছু বিদেশি সাইন করিয়েছে ওরা। অ্যান্টোনিও মায়োনোকে সাইন, ময়োনো না মায়োনো, আমার একটু উচ্চারণটা ভুল হতে পারে। সে কিন্তু লাস্ট ইয়ার ডায়মন্ড হারবার এফসির হয়ে আই লিগ, সরি আই লিগ বলা ঠিক হবে না, আইএফএল। আইএফএল জিতেছে। হুম। আইএফএল নাম চেঞ্জ হয়ে গেছে। হুম। তো আইএফএল জিতেছে। তো আইএফএল এ কিন্তু ওর 12টা ম্যাচে 9টা গোল কন্ট্রিবিউশন ছিল, গোল অ্যাসিস্ট মিলিয়ে। হুম। তো মানে আইএফএল এর ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স ছিল ওই প্লেয়ারটা, হুম। তাকে সাইন করিয়েছে। এছাড়াও আরেকটা নিকোলা বলে একটা মিডফিল্ডার, অ্যাটাকিং মিডফিল্ডার সাইন করিয়েছে। হুম। এছাড়াও একটা স্প্যানিশ ডিফেন্ডার এবং একটা এথিয়ান গনজালেস বলে মোস্ট প্রবলি নামটা, স্ট্রাইকার সাইন করেছে। এবং সে এসছে কাতার সেকেন্ড ডিভিশন থেকে, যেখান থেকে অ্যাকচুয়ালি এসেছিল আলাদিন আজারে। হুম। সেই ডিভিশন থেকেই একটা প্লেয়ারকে ওরা খুব স্কাউট ওদের ভালো আমরা জানি, সেই জায়গা থেকে ওরা একটা ওরকম একটা স্ট্রাইকার সাইন করেছে। এবং স্ট্রাইকারটা বয়সটাও বেশ কম আর কি, 26 বছর বয়স মোস্ট প্রবলি। পিক এজে কিন্তু স্ট্রাইকারটা এসেছে এবং গোলও পেয়েছে। লাস্ট ম্যাচে কিন্তু গোল করেছে এথিয়ান। এবং আলাদিন আজারের কথা আলাদা করে কি বলবো, আলাদিন আজারে অলরেডি মানে আবারও ডুরান্ড কাপে আবারও নিজে যাচ্ছে নাচ্ছে, একদম। কারণ অলরেডি ডুরান্ড কাপে 9টা গোল করে মাত্র 4টে ম্যাচে হুম। হাইয়েস্ট স্কোরার এই মুহূর্তে। এবং আমার মনে হয় না ওর কাছে ধারে কাছে কেউ আছে। অবশ্যই 7টা গোল করে রড্রিগুইনো আছে, যার কথা আমরা এসি দিল্লির যে স্ট্রাইকার তার কথাও বললাম। বাট মনে হয় না যে আলাদিন আজারেকে বিট করে রড্রিগুইনো গোল্ডেন বুট নিতে পারবে বলে, কারণ অনেকটাই ভালো পারফরমেন্স আলাদিনের। একদম। এবং যদি ইন্ডিয়ান অন্যান্য প্লেয়ারের কথা বলি, ম্যাকার্টন মানে এই মুহূর্তে উঠতি তারকা ইন্ডিয়ান ফুটবলে, ম্যাকার্টন খুবই ভালো ফর্মে আছে। জিতি নেমেছে অ্যাজ ইউজুয়াল ভালো খেলছে। পার্থিব গগৈ একটা ম্যাচে ব্রেস দিয়েছে, ব্রেস স্কোর করেছে, 2টো গোল করেছে। হুম। তো পার্থিব গগৈও খুব ভালো সেপে আছে। রিদিম টানানো গোল করেছে। হুম। তো আমার মনে হয় টিমটা ওদের বেশ ভালো সেপে আছে, টিমটা ভালো খেলছে। এবং আরেকটা যেটা অ্যাডভান্টেজ, সেটা সবচেয়ে বেশি, ওরা ওই মাঠের সঙ্গে অ্যাক্লেমেটাইজড। এবং হ্যাঁ। ওই মাঠে কি ধরনের ফুটবল খেলতে হবে, ওই মাঠের যে ডাইমেনশন ইত্যাদি
এবং ওদেরকে ট্রাভেল করতে হচ্ছে না। হুম, এটা কিন্তু অনেক অ্যাডভান্টেজ পয়েন্ট, একদম, এবং আমি মনে করবো সেমিফাইনাল কিন্তু নর্থ ইস্ট এগিয়েই শুরু করবে, একদমই তাই। এবং প্রিপারেশন ওয়াইজও মনে হয় ওরা হচ্ছে মোহনবাগান থেকে এগিয়ে। হুম, তো সেই দিক থেকে নর্থ ইস্ট গেমটা এগিয়ে শুরু করবে। একদমই। এবার হুম। এবার আমরা এবার আমরা মোহনবাগানের কথা আসতে পারি। তো তোর কি মনে হয় মোহনবাগান কি করবে? না, আমি প্রথমে যেটা বলতে বলতে থেমে গেলাম যে নর্থ ইস্ট কিন্তু ডুরান্ড কাপে কিন্তু মানে লাস্ট 2 বছর ধরে কিন্তু সব থেকে বেশি লিথাল টিম যদি আমি বলি ডুরান্ড কাপ, সেটা হচ্ছে নর্থ ইস্টই। এবার সেই নর্থ নর্থ ইস্ট, ইস্ট। সেই নর্থ ইস্টকে তাদের বেসিক্যালি ওটা ঘরের মাঠই, মানে ওটা এক প্রকার তুমি বলতে পারো কিন্তু শিলং কিন্তু ওদের ঘরের মাঠ, কারণ নর্থ ইস্ট রিজিয়নের মধ্যেই পড়ছে, ওরা ওখানে এতদিন ধরে খেলছে, মানে এই পুরো পুরো ডুরান্ডটাই ওখানে খেলেছে ওরা। তো সেখানে গিয়ে এত কম টাইমে হারানো ইজ আ ভেরি টাফ জব ফর ইজ গোয়িং টু বি আ ভেরি টাফ জব ফর মোহনবাগান সুপার জায়ান্টস। আর সেকেন্ডলি হচ্ছে মোহনবাগানের কিন্তু ফিটনেস নিয়ে প্রবলেম আছে, একটু না বেশ ভালোই প্রবলেম আছে, যেটা আমরা আগের দিনের ম্যাচেও দেখেছি যে সামির জেলকোভিচ সবে নেমেছে, তারপর জেমি ম্যাকলারেন বলো বা তোমার আমাদের ইন্ডিয়ান কোর টিম যে যাদের আছে তাদের মধ্যে একটা ফিটনেস প্রবলেম আছে। আর এবং প্যানোস, মোস্ট প্রবাবলি আমি জানি না মিগুয়েলকে পাওয়া যাবে বলে না আমার না মনে আমার হয়, মনে হয় কারণ না মিগুয়েল এখন ঠিক করে টিমের সঙ্গে প্র্যাকটিসও করছে না। করেনি। আমার রিপোর্টে মনে হয় না শুনেছি যে হালকা একটা কোমরে ব্যাক স্প্যাজম আছে, হুম, মানে কোমরে কোনো সমস্যা রয়েছে। হুম, হয়তো যদিও খুব একটা শুনছি যে সিরিয়াস কোনো প্রবলেম নয়, বাট একটা প্রবলেম তো রয়েছে, সেখানে চোট তো রয়েছে হালকা। সে মোস্ট প্রবাবলি ফিচার হবে না না সেমিফাইনালে, এবং শুধু ফাইনালও হবে কিনা জানি মিগুয়েলও না। হবে না, ছাংতেও ফিচার হবে না আশা কর আমার যে শান্তে একটা টুইট দেখলাম, শান্তে লিখেছে সেমিফাইনালে আমি আশা করি টিমের সঙ্গে কন্ট্রিবিউট করতে পারবে, এটা আমরা টুইট করেছে। আচ্ছা, এবার দেখা যাক শান্তে হয়তো ফিটনেস এর ওয়াইজ হয়তো একটু বেটার জায়গায় হয়তো সেমিফাইনালে শুরু থেকে না হলেও শেষের দিকে দেখা যেতে পারে, কারণ শান্তি নিজে টুইটটা করেছে। হুম, অবশ্যই শেষ কলটা কোচই কোচই নেবেন, নেবেন, হুম, বাট হ্যাঁ কোচই নেবেন, বাট দেখা যাক মানে কি হয় আর কি। কারণ শান্তি যেহেতু টুইটটা করেছে হয়তো ফিটনেস এর একটা ভালো জায়গা, আর ফিটনেস ভালো জায়গা থেকেই আছে, ওই জন্য সেই জন্য শান্ত টুইটটা করেছে। একদমই তাই। আর ওভারঅল যদি টিমের কথা বলা হয়, হুম, মোহনবাগান আগের দিন কিন্তু এক্সপোজড হয়েছে। একদমই তাই, যেটা আমি এক্ষুনি বলার চেষ্টা করছিলাম যে এতদিন হুম, প্যানোস যে টিমটা খেলে যাচ্ছে, প্যানোস যে স্টাইল অফ প্লেটা খেলে যাচ্ছে, সেটা আমার মনে হয় না নর্থ ইস্টের অ্যাগেনস্টে শিলং এর মতো মাঠে গিয়ে এক্সিকিউট করা কতটা সহজ হবে। হুম, কারণ আগের দিন আমার যেটা মনে হয়েছে মানে পুরোপুরি ফিটনেস এর অভাব এবং প্রিপারেশন, অল্প প্রিপারেশন, যেটা হুম, কিন্তু জামশেদপুর হুম, এক্সপোজ করে দিয়েছে। হুম, প্রথমে দেখা গেছে প্রথম 45 মিনিট প্রচন্ড মোহনবাগান মানে দাপটের সাথে খেলেছে, অনেকবার গোল করার জায়গায় ছিল, মোহনবাগান কনভার্ট করতে পারেনি। সেটা মোহনবাগান অবশ্যই মোহনবাগান অ্যাটাক লাইনের দোষ আছে সেখানে। সেটা দ্রাফিজ কিছু মিস করেছে, মন্দিরও কিছু মিস করেছে। ওভারঅল মানে অ্যাটাকিং লাইনে খেলা ভালো হলেও আমরা ফিনিশ করতে পারিনি, এবং লিস্টনের কথা আমি আর গেলাম না। কালকে আমাদের লাইভে লিস্টনকে নিয়ে অনেক কথাই ডিটেলসে আলোচনা কথা হয়েছে। হয়েছে। হ্যাঁ, সেখানে আমি গেলাম না, লিস্টনের ফর্ম নিয়ে সবাই অবগত। হুম, তো সেই দিক থেকে দেখতে গেলে মানে মোহনবাগান যে স্টাইল অফ প্লে খেলছে, মানে বিশেষ করে শুরুর দিকে যে পাসিং ফুটবল প্রচন্ড মিডফিল্ডটাকে ডমিনেট করা, পরবর্তীকালে গিয়ে মোহনবাগান হাঁপিয়ে যাচ্ছে, মিডফিল্ডকে ডমিনেট করতে পারছেন এবং লং বলে যেতে হচ্ছে। হুম, তো আমার মনে হয় যেটা মোহনবাগানের করা উচিত, মোহনবাগানের নেক্সট ম্যাচে এক তো মোহনবাগান প্র্যাকটিসের বেশি সুযোগ পাবে না, রিকভারি বেশি টাইম পাবেন। তো মোহনবাগান ওই যে পাসিং ফুটবল যদি শুরু থেকে খেলতে যায়, হুম, আমার মনে হয় খুব প্রবলেম হবে। যদি ম্যাচের আগে বৃষ্টি হয়, সেটা আরো ডেট্রিমেন্টাল হয়ে যাবে। হুম, কারণ বৃষ্টি হয়ে গেলে যেটা হয়, এমনিতেই ওখানে রাত্রিবেলা কুয়াশা পড়ে, শিশির পড়ার জন্য ওদের যে শিলংয়ের মাঠে বলটা খুব বেশি ইজি, মানে খুব ফাস্ট ট্রাভেল করে আর কি। হুম, মানে বলটা স্কিড হয়ে যায়, প্রচন্ড যার জন্য ফাস্ট যে রোল করে। কতটা কতটা পাসের ওয়েট থাকতে হবে তবে পাসটা ঠিকঠাক পাস দিতে হুম, পারবো। হুম, মোহনবাগানের যে পাসিং ফুটবল এতদিন ব্র্যান্ডিং ফুটবলটা যেটা মোহনবাগান খেলে আসছে, হুম, সেটা যদি এতে গিয়ে শিলংয়ে গিয়ে নেক্সট দিন খেলতে চায়, হুম, আমার মনে হয় ইজি হবে না। তো হুম, মোহনবাগান আমার মনে হয় কোথাও গিয়ে একটু স্ট্র্যাটেজিতে বদল আনতে হবে, এবং নর্থ ইস্ট এটা মনে রাখতে হবে, নর্থ ইস্ট কিন্তু কাউন্টার অ্যাটাকে খেলতে ভালোবাসে। হুম, মোহনবাগান যদি আল্ট্রা অ্যাটাক চলে যায় প্রথম হুম, থেকে, হুম, নর্থ ইস্টের কাউন্টার অ্যাটাক খুবই লিথাল, এবং কাউন্টার অ্যাটাকে আমি আগের দিন দেখছিলাম যেহেতু নর্থ ইস্টের এলাদিন হাজারে উইং এ স্টার্ট করছে, এবং তার সঙ্গে ওদের যে নতুন সাইন করা স্ট্রাইকারটা হুম, সেও কিন্তু স্টার্ট করছে। তো হুম, অ্যাটাকিং লাইন যথেষ্ট ভালো, এবং অন্য সাইডে জিজি নেমেন্স আছে, তো ওদের অ্যাটাক যথেষ্ট ভালো। এবং বেশ কিছু প্লেয়ার যারা মিডফিল্ড থেকে ভালো বল ডেলিভার করতে পারে উইং এ, হুম, যে সেটা বলা যেতে পারে ম্যাকার্টন হোক বা মায়াকানার মুত্তু হোক, এরা হুম, কিন্তু বেশ ভালো প্লেয়ার যারা মিডফিল্ড থেকে বলটা ভালো ওখানে ডেলিভার করতে পারেন। বিদেশি হুম, অ্যাটাকিং মিডফিল্ডার নিয়েইছে। হুম,
তো সেই দিক থেকে ওদের কাউন্টার অ্যাটাক গুলো কিন্তু আগের দিন যেটা শিলং কিন্তু প্রথমে এগিয়ে গিয়েছিল 2-1 গোলে, হুম তারপরে ওরা কামব্যাক করে ম্যাচটা 5-2 গোলে জিতে যায়। হুম তো বুঝতে হবে যে ওদের কামব্যাক করার ক্ষমতা, এবং ম্যাক্সিমাম গোল কিন্তু ওরা কাউন্টার অ্যাটাকে লং বল খেলেছে, উইং এ বলটাকে স্প্রেড করেছে এবং সেখান থেকে ক্রস হয়ে বা সেখান থেকে ডাইরেক্ট বল হোল্ড করে আলাদা জায়গায় ফিনিশ করেছে, অন্যান্য প্লেয়াররা গোল করেছে। হুম ওদের কিন্তু কাউন্টার অ্যাটাক প্রচন্ড লিথাল। হুম আমরা যে ধরনের ফুটবল খেলে আসছি, হুম আহ, মানে যতটা প্লেয়ার যে ধরনের ফিটনেসের জায়গায় আছে, বিশেষ করে সুভাশিস বোসের কথা বলবো, ওই দিকটা হয়তো জিনোমিস খেলবে হুম কতটা, বিশেষ করে শিলংয়ের মতো মাঠে কতটা কন্টেন্ট করতে পারবে, আমার কিন্তু যথেষ্ট সন্দেহ আছে। মানে আমি বলবো মোহনবাগান কিন্তু ম্যাচটা পিছিয়েই শুরু করবে, হুম বিকজ এই যে কম রিকভারি টাইম, ট্রাভেল করার একটা পুরোপুরি অন্য টাইপের একটা এনভায়রনমেন্ট, খুবই কঠিন ম্যাচ হতে চলেছে নর্থ ইস্টের অ্যাগেনস্টে। কারণ নর্থ ইস্ট ওই পুরো ওদের প্রিপারেশন, ওই মাসের কন্ডিশন শুরু করে এটাকে কিন্তু খুব ভালোভাবে ইউটিলাইজ করবে। ওই জন্যই বলছি মোহনবাগানকে শুরু করা উচিত যে আগে মানে অল গার্ল ব্লেজিং না শুরু করে, মানে অল গার্ল ব্লেজিং যাওয়া মানে কি হবে যে মানে নর্থ ইস্টের কাউন্টারটাকে সুযোগ খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে, পরবর্তীকালে মোহনবাগান যদি হাঁপিয়ে যায়, হুম, মোহনবাগানের যে মানে যখন এনার্জি ড্রপ হবে, নর্থ ইস্ট কিন্তু সেটাকে কাজে লাগবে। একদমই। আমার যেটা মনে হয় হুম সেটা না করে মোহনবাগান একটুখানি ডিফেন্সিভলি শুরু করুক, হুম ধীরে 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 ম্যাচের ম্যাচের সিচুয়েশন বুঝে হুম সেই অনুযায়ী খেলাটাকে স্প্রেড করুক। এবং অবশ্যই চাইবো কিছু চেঞ্জেস ফার্স্ট ইলেভেন। আমি জানি না দ্রাসিস কিরকম জায়গায় আছে, শুনেছি আজকে স্ক্যান হবে, স্ক্যান হলে জানতে হুম পারবে যে ওর যে চোটটা কতটা সিরিয়াস হুম কিনা। কারণ আমার মনে হয় যদি দ্রাসিস না থাকে, যদি আমি মনে হয় যদি পারা যায় ম্যাকলারেনকে শুরু থেকে শুরু করা যায় তো ম্যাকলারেনকে শুরু করুক, নইলে মার্মিরকে শুরু করুক। যদি মার্মিরকে শুরু করে তাহলে একদিকে কিয়ান, এবং আমার মনে হয় একদিক থেকে মানে সায়ন ব্যানার্জিকে সায়ন স্টার্ট করা ব্যানার্জি, উচিত। আমার মনে হয় না আমার মনে হচ্ছে লিস্টনকে লিস্টনকে স্টার্ট এবার করা উচিত। বেঞ্চ করে সায়ন ব্যানার্জিকে টাইম দেওয়ার সময় এসে গেছে, একদম কারণ একদম লাস্ট দুটো ম্যাচে আমরা লিস্টনের যা মানে হতশ্রী পারফরমেন্স দেখেছি, আমার মনে হয় যে সায়ন ব্যানার্জি ডিজার্ভ করে ফার্স্ট টিমের স্পট, এই মুহূর্তে দাঁড়িয়ে এবং ডিজার্ভ করে। হুম, এবং নেক্সট ম্যাচে আপুইয়া খুবই ভাইটাল কল হতে হুম হবে। আপুইয়া থাপাকে আমরা মিডফিল্ডে চাই। আমি জানি না হয়তো সামির জেলপুরি পুরো ম্যাচ খেলার মতো জায়গায় হয়তো থাকবে না, হয়তো সেকেন্ড হাফই আসবে। তো হুম সেই দিক থেকে দাঁড়িয়ে আহ, আহ, মানে আপুইয়া কিন্তু খুবই ভাইটাল কল হবে, ভাইটাল মানে আপুইয়া প্রচন্ড ভাইটাল হবে। এবং আমাকে আমাকে কিন্তু ভাবতে হবে যে আমরা লেফট ব্যাক পজিশনে কি করবো, কারণ আমার মনে হয় নেক্সট ম্যাচে সুভাশিস বোস এক্সপোজ হবেই হবে। হুম কারণ যেই ধরনের ছোট মাঠ, যেই ধরনের স্পিডে বলটা মানে স্কিড করে, আর যে ওদের ধরনের যেরকম স্পিডি জিডিএমের উইঙ্গার মধ্যে আছে। একটা একটা হুম জিডিএমের মধ্যে একটা স্পিডি উইঙ্গার রয়েছে। হুম জিডিএমএস কিন্তু যথেষ্ট যথেষ্ট বেগ দেবে সুভাশিস হুম, বোসকে। একদম। সুভাশিস বোস কতক্ষণ ওকে কন্টেন করে রাখতে পারবে আমি হুম। জানি না, কিন্তু এটা কিন্তু কালকে আমানের এগেনস্টেই ভাবতে হবে। এক্সপোজ হয়ে গেছিল, বারবার করে 1v1 এ বিট হচ্ছিল, অনেকটা করে স্পেস ছাড়ছিল। একদম একদম অ্যালবার্টোকে কভার করেছে কালকে অনেক, মানে মানে বেশিরভাগ টাইমে অ্যালবার্টোই কভার করেছে শুভাশিস বোসকে। তবে প্রত্যেকদিন একদম সেই জিনিসটা হবে না। তো হবে না। এবং আমার মনে হয় আমানের থেকে জিডিএমএস অনেকটা অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার, অনেক লিথাল প্লেয়ার। লিথাল তো প্লে এক্স্যাক্টলি। অতটা সহজ হবে না। এবং আমি শেষে আসবো প্যানোসের কথায়। হুম প্যানোসের আপাতত আমি বলবো হ্যাঁ, ডার্বি দিয়ে শুরু করেছিল প্যানোস। অবশ্যই প্রথম ম্যাচ ডার্বিতে কোচিং করানো সেটা কোনোভাবে মানে সহজ ব্যাপার না, তাও আবার হাবাসের মতো একটা কোচের অ্যাগেনস্টে। বাট আমার মনে হয় যে কটা ম্যাচ আপাতত প্যানোস কোচিং করিয়েছে মোহনবাগানকে, সবচেয়ে কঠিনতম ম্যাচ হতে চলেছে কালকের ম্যাচ। হুম। আমার কালকের ম্যাচ বলছি, বৃহস্পতিবারের ম্যাচ। বৃহস্পতিবারের ম্যাচ। তো হ্যাঁ, বৃহস্পতিবার ম্যাচটা সবচেয়ে কঠিন হতে চলেছে। তো প্যানোস কিভাবে নিজের টিমকে সাজান, কি কি স্টাইল অফ ফুটবল খেলেন, নাকি নিজের ফিলোসফিতেই থাকেন, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং ব্যাপার হবে। তবে আমি বলবো যে ওভারঅল মোহনবাগান কিন্তু হয়তো ধারে ধারে বড় টিম, আর আমি বলবো পিছিয়ে থেকে শুরু করবে। এবং টেকনিক্যালি নর্থ ইস্ট হ্যাঁ, এগিয়ে স্টার্ট করবে। এবং হুম এবং মোহনবাগানে যারা ফর্মে যেসব প্লেয়ার আছে, যেরকম মনকিট ফর্মে রয়েছে, সাহাল ফর্মে রয়েছে, আপুইয়া একটা ডিপেন্ডেবল প্লেয়ার, হুম অ্যালবার্তো বেকে দুজনেই বেশ ভালো খেলছে, হুম টিকটান অভিষেক সিং ভালো খেলছে। হুম যারা ভালো 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 ফর্মে আছে তাও মোটামুটি বেশ ভালোই খেলছে, যারা ফর্মে রয়েছে তাদের কিন্তু এক্সট্রা দায়িত্ব নিয়ে ম্যাচটাকে বার করতে হবে, হুম, নইলে কিন্তু হবে না। তো একদম। আগের দিন দেখা যাচ্ছিল শেষের দিকে অনেক মোহনবাগানের প্লেয়ারেরই দমের প্রবলেম হচ্ছিল, অনেকে প্রথমে খুব খুব এনার্জেটিক ওয়েতে শুরু করলেও পরবর্তীকালে এনার্জি কিন্তু লুজ করে লাস্টে স্লাগিশ হয়ে গেছিল প্লেয়ার। আর সেই শিলং এটা বেশি স্লাগিশনেসটা হবে, শিলং এটা বেশি হবে। একদম একদম হুম শিলং বেশি হবে, এবং নর্থ ইস্ট আরো ফাস্ট অপারেট করবে, হুম, একদমই। নর্থ ইস্ট ফাস্ট প্লেয়ার্স রয়েছে। হুম তো সেই স্লাগিশনেস থাকলে কিন্তু হবে না, নিজেদের দমটাকে ঠিকঠাক ভাবে রিজার্ভ রাখতে হবে, হুম কখন আমরা অ্যাটাক করবো, কখন আমরা বলটাকে হোল্ড করবো, কখন আমরা ডিফেন্ড করবো, হুম, এটা পুরো ছকে নিয়ে প্যানসের খেলাতে হবে, এবং প্যানসের প্লেয়ারদেরও সেইভাবে রেসপন্ড করবে।
একদমই তাই। আর এগুলোই কিন্তু বড় কোচদের মানে পরীক্ষার আসল জায়গা, যে তুমি নিজের যে ফিলোসফি, সেই ফিলোসফিটা কি ফ্লেক্সিবল, নাকি তুমি তোমার যে কোর ফিলোসফি সেটাকেই বজায় রাখো, সেই মানে আনলাইক দ্য কন্ডিশন, মানে তোমার কি কন্ডিশন সেটার উপর একদম। ইয়ে না রেখে, যেটা অনেক সময় আমরা দেখেছি যে ভারতবর্ষে অনেক কোচ করেছেন এবং ভারতবর্ষ থেকে হারিয়েও গেছেন। তো এটা কিন্তু প্যানোসের জন্য একটা খুব বড় পরীক্ষা হতে চলেছে। হ্যাঁ, তো শেষে যদি আমি জিজ্ঞেস করি তুই কি প্লেইং 11 চাইছিস? আমি যদি আমাকে যদি বলো মোহনবাগানের প্লেইং 11, আমি কনসিডার করছি ড্রাজিচ কালকে ওই বৃহস্পতিবারের জন্য ফিট নয়। বৃহস্পতিবারই খেলা তো, হ্যাঁ বৃহস্পতিবারই খেলা, ফিট নয়। বৃহস্পতিবার খেলা। ফিট নয়, তাহলে কিন্তু আমি সেন্টার ফরওয়ার্ড হিসেবে আমি ম্যাকলারেনকে দেখতে চাই। রাইট উইংয়ে আমি দেখতে চাই মানবীরকে, লেফট উইংয়ে আমি দেখতে চাই সায়ন ব্যানার্জিকে, আর ডিফেন্সে মিডফিল্ডে অবভিয়াসলি আপুইয়া, থাপা, সাহাল, আর তোমার সাইড ব্যাকে আমাকে শুভাশিস বোসের জন্যই যেতে হবে। লেফট ব্যাকে আমাদের কাছে আর অপশন নেই, ওই জন্য আমাকে শুভাশিস বোসকেই নিয়ে এগোতে হবে। শুভাশিস বোস। আহ, দুজন সেন্টার ব্যাক হচ্ছে রাহুল বেকে আর অ্যালবার্টো রড্রিগেস। আমার মনে হয় না যে কেউ এইটার সাথে দ্বিমত জানাবে, কারণ অ্যালবার্টো আর বিশেষ করে রাহুল বেকে নিয়ে যদি আমরা আলোচনা করি, রাহুল বেকে মানে কি বলবো, এই মুহূর্তে দাঁড়িয়ে যে কোনোভাবে অ্যালেক্স সাজি আর মেহতাব সিংকে মানে ইয়ে করে দিতে পারে, বেঞ্চ করিয়ে দিতে পারে, মানে যে লেভেলে খেলছে রাহুল বেকে। আর রাইট ব্যাক হচ্ছে আমাদের অভিষেক টেকচাম। গোলকিপার তো অবভিয়াসলি বিশাল কায়েত। তো এটা আমি আমার এক্সপেক্টেড লাইন আপ হচ্ছে কালকে এটাই। হ্যাঁ, যদি আমি আমার এক্সপেক্টেড মানে আমার পছন্দের লাইন আপ যদি আসি, হুম আমি পছন্দের এক্সপেক্টেড বলছি না, আমার আমার যেটা আমি চাইবো, হুম যদি ম্যাকলারেন ফিট থাকে হুম তাহলে ম্যাকলারেন স্টার্ট করুক, হুম এবং রাইট উইং এ মনবীর এবং লেফট উইং এ সায়ন স্টার্ট করুক। যদি মিডফিল্ডের কথা বলে আমি তো অলরেডি বলেছি, তো সাহাল, থাপা এবং আপুরিয়া। পরবর্তীকালে আমি সেকেন্ড হাফে অবশ্যই সামির জেতুরিকে আমি দেখতে চাইবো। exact. এবং আমি চাই যে প্যানো নিজের যে স্টাইল অফ প্লে থেকে একটুখানি সরে আসুক, হুম মানে একটু প্র্যাকটিক্যালি ব্যাপারটাকে নিই। হুম সেই জন্য আমি ডিফেন্স একটু চেঞ্জ চাইছি। ডিফেন্স আমি চাইবো মেহতা শুরু করুক রাইট ব্যাকে, এবং লেফট ব্যাকে শুরু করুক অভিষেক টেকচাম, এবং হুম সেন্টার ব্যাকে রাহুল ভেকে এবং অ্যালবার্টো। হুম গুলো অ্যাজ ওয়েল, যেটা বলার দরকার নেই যে হুম বিশাল করবে। তবে বিশালকে কিন্তু কেয়ারফুল থাকতে হবে, বিকজ ওখানে ভালো ভালো দুটো স্ট্রাইকার রয়েছে ওদের, আলাদিন নাজারে এবং এথিয়ানের মতো। তো হুম আগের দিন যেইভাবে ফাম্বেল করেছিল সেটাকে আমরা কিন্তু গোলটা কনসিড করি। তো একদমই। মানে অ্যালার্ট থাকতে হবে। বিশালকে সাধারণত খুবই ডিপেন্ডেবল গোলকিপার, খুব একটা মিস্টেক করে না। হুম। তবুও আমি বলবো যে ওকে এক্সট্রা কেয়ারফুল থাকা হবে, আর কোনো যদি মিস্টেক বৃষ্টি যেন হয়, কুয়াশা থাকে, তাহলে কিন্তু আরো সজাগ থাকতে হবে বিশাল কায়েতকে, কারণ এই এই কন্ডিশন গুলোই একদম কিন্তু গোলকিপারদের জন্য ডেডলি কন্ডিশন হয়ে দাঁড়ায়। একদম। এবং যদি গ্রাউন্ডারে কোনো বল যদি গতিতে আসে, একদমই সেখানে সেভ করা কিন্তু খুব মুশকিল হয়ে যায়। একদমই তাই। বিশাল এক্সপিরিয়েন্সড গোলকিপার, অনেক দিন অনেক বছর ধরে ইন্ডিয়ান ফুটবল সার্কিটে মানে একদম টপ লেভেলে পারফর্ম করে আসছে। একটা ম্যাচে ফাম্বল হতেই পারে, বাট উই অল নো হু বিশাল কায়েত ইজ। তো আহ, এই পর্যন্ত আলোচনা থাক। তো অনেকটাই কথাবার্তা হলো ম্যাচ নিয়ে, দুজনেই আমরা এক্সাইটেড, এবং আমরা জানি যে আপনারাও খুব এক্সাইটেড, কারণ ডুরান্ড কাপের সেমিফাইনাল কিন্তু দুর্ধর্ষ হতে, দুটো সেমিফাইনালে খুব দুর্ধর্ষ হবে, এবং ফাইনাল তো অবশ্যই দুর্ধর্ষ হবে। তো ভিডিওটা এখন অবধি থাক। যদি ভিডিওটা লাইক, মানে ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, এবং আমাদের চেনাশোনা যারা ফুটবল মনুষ্য যারা আছে তাদেরকে এই ভিডিওটা শেয়ার করুন। তো এখনের জন্য টাটা।